প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। গ্যালারি কায়ার 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 35 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8:20 থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। জামাই, টাকা কোন তো সবারই ভাল লাগে, টাকায় ময়লা থাকুক আর না থাকুক। খুব তো আমারে কইতি, তোমার কপাল পোড়া, তোমার তো কোনোদিন ভালো জায়গায় বিয়ে হইব না। তুমি যা কামটা ঘটাইছো, তোমার লাগে কি আমি হেলিকপ্টারে করে প্রস্তাব আইব? আইব। তুমি দেখা নিও, বড় ঘর থেকে আমাদেরকে প্রস্তাব আইব। করবেন আমার বিয়ে? করবেন? আপনি তো অবিবাহিত। মুখ দিয়ে অনেক ডায়লগ দেয়া যায়, অনেক নীতি কথা কম যায়। যখন নিজের ঘাড়ের উপর পড়বো তখন আসল চেয়ারটা বাড়ায়। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমন রাহাত। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি তো ভালো আছেন মনে হচ্ছে। জি ভীষণ ভালো আছি, আপনাকে দেখে বেশি ভালো লাগছে। অনেক ধরনের তো কাজ করা হচ্ছে এখন নিশ্চয়ই। কাজের ব্যস্ততা এখন কি কি আছে? আসলে ব্যস্ততা নিজের মধ্যেই এখন বেশি, যে পরিশীলনের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপর হচ্ছে গবেষণা, তারপর হচ্ছে পরিচর্যা, পরিশীলন, চর্চা। আসলে সব শিল্পীর একটি লক্ষ্য থাকা উচিত। তো সেই লক্ষ্যে আসলে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিভৃতে। আমার যেটি লক্ষ্য আসলে যে আমার গায়কীকে কিভাবে মানে একেবারে যে হৃদয় নিংড়ানো যে বিষয় গায়কী, মানুষের মন কাড়ে, হৃদয় লাগে, ওই গায়কীটা আমি আসলে নিয়ে ভাবছি এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, মানে নিজের উন্নয়নের জন্য আর কি। বিশেষ করে আমার একটি পছন্দের জায়গা আছে গজল, এটি আমার খুবই পছন্দের জায়গা। তো ওখানেও একটু কাজ করছি আমি, যে কিভাবে গজলটাকে, গজলের যে সৌন্দর্য, এটা আমাদের ভাষায়, বাংলা ভাষায় এটা কিভাবে প্রতিস্থাপন করা যায়, একদম ওই জায়গাটা আমার বিশেষ খেয়াল এবং দৃষ্টি, ওখানেই বেশি সময় ব্যয় করছি এখন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আচ্ছা, তার মানে গজল নিয়ে এখন কাজ করছেন, মানে সেটা কি গানের কোনো রেকর্ডিং এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে নাকি ইতিমধ্যে কোনো রেকর্ডিং শেষ হয়েছে? আমি 2-1টি গান করেছি, আরো কিছু গান আছে আমার কাছে। সবগুলো গানকেই আসলে আসলে কি গজলের একটি আবরণ বা একটি পোশাক আপনাকে পরাইতে হবে, তাহলে সেটি গজল মনে হবে। তো নর্মাল একটি আধুনিক গানকে আপনি গজল করতে পারেন যদি আপনার মধ্যে সেই বোধগম্যতা এবং সেই কি বলে কোন জিনিসটা সাজুজ্যপূর্ণ বা কোন জিনিসটা মানানসই, যেটি আসলে গজল মনে হচ্ছে। কিছু জিনিস থাকে না যে কোনো যুক্তিতর্কের ব্যাকরণ ফলো করবে এরকম কোনো এমনিতেই ভালো লাগে, ভালো লাগছে। এখন আমি গজল করলাম, এটা যদি লোকের ভালো না লাগে তাহলে তো এটি গজল নয়। আমি খুব ব্যাকরণগতভাবে বলতেছি যে এটা গজল হয়েছে, গজলের এরকম থাকে, প্রকরণগত ব্যাকরণগত দিক মেনে আমি করেছি। বাট আপনার যদি ভালো না লাগে দেন এটা কি গজল না। গজল তো আসলে একটি ভালো লাগার জিনিস। শ্রোতা দর্শকদের যদি মন না ছুঁয়ে যেতে পারে তাহলে তো আসলে সেটাকে আমরা গজল বলতে পারি না। তাদের জন্যই তো আপনার। আচ্ছা, সময়ের সাথে সাথে তো গজলের যে ঢং বা যে আদল, সেখানে অনেকটা পরিবর্তন হয়েছে। অনেক পরিবর্তন হয়েছে। আগে একসময় গজলের যে স্টাইল ছিল সেটাকে আরো পরিশীলিত, পরিমার্জিত, আরো হৃদয় ছোঁয়া করেছেন আমাদের গজল সম্রাট মেহেদী হাসান সাহেব। উনি একটি ডিসিপ্লিন করেছেন। গজলের একটা ডিসিপ্লিন থাকা উচিত, যে আইডেন্টিফিকেশন বা
আপনি যদি গজলের সংজ্ঞা খুঁজতে যান মোটামুটি যেন আপনি বুঝতে পারেন, মানে একটা নির্দিষ্ট ফরম্যাট থাকবে যে এরকম হওয়া উচিত, আচ্ছা কানে এরকম লাগবে জিনিসটি, বিষয়টি। তো ওরকম একটি জায়গায় এনে উনি স্থির করে দিয়েছেন জিনিসটি। এখন কেউ কেউ আবার করেছেন, জগজিৎ সিং সাহেব, তারপর গোলাম আলী সাহেব, ওনারাও একটা ঢং, একটা স্টাইল এস্টাবলিশ করেছেন। এটি তাদের নিজস্ব ওয়ে অফ সিঙ্গিং বা আপনি বলেন গায়কী, ঠিক আছে, এটাও মানুষের ভালো লেগেছে। তো আসলে বিষয়টি কি, ভালো লাগার বিষয়টি, এটা সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে অবশ্যই। কিন্তু এই সময়টা আমরা যখন একটা অস্থির সময়ের মধ্য দিয়ে পার করছি এবং প্রত্যেকটা গান আসলে কখনো কখনো কোনো জায়গাতে আমরা ভিউজ দিয়ে একটা গানের মানদণ্ড বিচার করছি, তো সেই জায়গা থেকে গাজাল আঙ্গিকের গানগুলো আসলে কতটুকু শ্রোতা প্রিয় হচ্ছে বা তারা কিভাবে গ্রহণ করছে? আসলে ভিউ তো ক্যাটাগরাইজড, তাই না? এখন ভালো শ্রোতাও কিন্তু আছে, অনেক আছে না, তাদের কি বিনোদিত হওয়ার ইচ্ছা থাকে না মনে, ভালো জিনিস চায় না, অবশ্যই চায়, তার রুচি অনুযায়ী সেই চাবে। ওখানে কিন্তু অনেক ভিউ আছে না, ভালো গানের প্রচুর ভিউ আছে। আসলে আপনার যেটি করণীয়, আপনি যদি শিল্পী হন, আপনাকে কাল্টিভেট করতে হবে, গানের চর্চার মধ্যে থাকতে হবে, তাহলে তো লোকে ভালো জিনিস পাবে। এখানে দায়িত্ব তো মূলত শিল্পীর। এখন আপনি যদি তাদের কারণে ড্রিভেন বাই অডিয়েন্স বা ভিউয়ার্স, যে তারা শুনছেন আমি করছি না, নট লাইক দ্যাট, এটা হওয়া উচিত না। আপনাকে আল্লাহ গলা দিয়েছেন, আপনাকে প্রতিভা দিয়েছেন, আপনি বিকাশ করবেন। কে শুনলো না আসলে সেটা আপনার চিন্তা করার প্রয়োজন নেই, আপনি সৃষ্টি করবেন, শ্রোতাও সৃষ্টি হবে, সেটা তো আছে। কিন্তু পেশাগত জায়গা থেকে যখন গানটাকে কেউ বেছে নিচ্ছে, তখন আসলে কিন্তু শ্রোতা দর্শকদের রুচির চাহিদার উপরও নির্ভর করে যে সে আসলে গানটাকে কিভাবে নিবে বা কি ধরনের গান না, করবে। এটা কখনোই উচিত না, এটা কখনোই উচিত না। কারণ হচ্ছে তাহলে আপনি নতুন ইনোভেটিভ কি দিলেন, আপনি কি দিতে পারলেন? শিল্পীর কাজ তো আসলে সৃষ্টি করে যাওয়া। অবশ্যই আপনার সৃষ্টিশীলতা কোথায়? আপনি তো সার্ভাইভালের জন্য আপনি এরকম গান চুজ করে নিলেন, যেখানে আপনার প্রতিভা ছিল বা আপনার মেধা ছিল, আপনি দেওয়ার মতো আপনার যোগ্যতাও ছিল, বাট আপনি অনলি রুজির চিন্তা করে আপনি ওই লাইনে না যেয়ে এখানে আসছেন। আপনি যদি ওখানে নতুন ইনোভেটিভ কিছু দেন, দেশ জাতি উপকৃত হবে। সময়কে কিছু দিলেন, সিগনেচার রেখে গেলেন, অ্যাজ ওয়েল এজ তখন আপনার একটা ডিমান্ডও হবে, আপনাকে মানুষ লোকে টাকা দিয়ে গান শুনবে। এইভাবে চিন্তা করতে হবে আমাদের, তাই না? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটি গান শুনবো ভাইয়া আপনার কণ্ঠে। হ্যাঁ, শোনা যেতে পারে। কোন গানটি শুনবো, বা কোনো গাজাল আঙ্গিকের কোনো গান? হ্যাঁ, আমি একটি গান আছে, একটু করতে পারি, 4 লাইন করলাম। রেখো না আমায় তুমি, মনে রেখো না, তোমার ভুবন থেকে হারিয়ে গেছি। রেখো না আমায় তুমি, মনে রেখো না, তোমার ভুবন থেকে হারিয়ে গেছি। পারো তো যেও ভুলে, মিথ্যে স্মৃতি ভারে ব্যথা পেও না। রেখো না আমায় তুমি, মনে রেখো না, তোমার ভুবন থেকে হারিয়ে গেছি। আমরা সবসময় চাই আপনাকে শ্রোতা দর্শক মনে রাখুক। চমৎকার একটি গান। যখন গাজাল করেন তখন মূলত কাকে অনুসরণ করা হয়, বা কার গাজাল আঙ্গিকের এই ধরন বা গায়কিটা অনুসরণ করা হয়? আসলে অনুসরণ না, একসময় আসলে মানে নিজের প্রতি যে কনফিডেন্স লেভেলটা যখন তৈরি হওয়া শুরু করলো, তখন আসলে গজল সম্রাট মেহেদি হাসান, জগজিৎ সিং, গোলাম আলী, ওনাদের গান ছোটোবেলা থেকেই শুনতাম। জি। তো ওগুলি হুবহু গাইতে পারতাম, নিজের একটা কনফিডেন্স লেভেল তখন আপ হয়ে গেল। মানুষও বাহাবা দিতে শুরু করলো যে না, হচ্ছে, ভালো লাগছে, তো ঠিক আছে, কনফিডেন্স লেভেল হয়ে গেল। কিন্তু মেধার যে জায়গাটা, প্রতিটা মানুষের মেধার কিন্তু মেধা থাকলে কিন্তু আপনি একটা জগতে ঢুকবেন বা কাজ করবেন, দেন এটাকে আপনি টেনে নিয়ে কত দূর যেতে পারেন, ইটস আপ টু ইউ। ওনাদের মেধা যেরকম ছিল, আমাদের মেধা সেম, আমরা কাজ করি না ডিউ টু আমরা পিছনে চলে আসছি। তো এগুলি আমি নিজের কিছু ছিল, আমি অনেক দিন গানের থেকে দূরে ছিলাম একটা সময়, তো আবার আসলে গানের মানুষ গানেই ভালো লাগে, সুন্দর লাগে, তো এখানে আবার বিচরণ করছি অনেক দিন যাবতই।
তো আসলে এখন যে বিষয়টি আসলে আমার কাছে যেটি মনে হচ্ছে যে আসলে নিজের সুরের তো নিজস্ব কোনো অনুসরণ করার প্রয়োজন নেই, অনুকরণ করারও দরকার নেই। হ্যাঁ, নিজস্বতা বোধটা হ্যাঁ, বেশি সুর জরুরি। কিন্তু যখন আপনি আঁকতে শিখবেন, ড্রয়িং করতে শিখবেন, তখন কিন্তু যেভাবে আপনি রং দিতে যাবেন সেভাবে দিতে পারবেন। জি। এটা একটা জবান চলে আসে মানুষের। যখন জবানটা চলে আসে তখন কিন্তু আপনি যেভাবে রং দিতে চাবেন ক্যানভাসে ওভাবেই রং দিবেন। অ্যাবিলিটি, ইটস এন অ্যাবিলিটি। অবশ্যই। এটা যখন গ্রোন আপ হয়ে যায় তখন কিন্তু আপনার ইচ্ছা। এই যে এতগুলো বছরের যে একটা অভিজ্ঞতা, সেটারই প্রকাশ। আচ্ছা, অনেক ছোটবেলা থেকে তো আপনার গান করা হয়। না, আমি আসলে ছোটবেলা মানে কি ক্লাস 4, 5, 6 এ যখন পড়তাম, আমার ফাদার সার্ভিস হোল্ডার ছিলেন, ওনার কলিগরা আসলে বলতো আব্বু একটা গান শোনাতো। তখন তো আমরা ছোটবেলায় মান্নাদের গান শুনতাম, বাবারা শুনতেন যেগুলো, তো এইগুলি গান শুনে শুনে হুবহু গাইতে পারতাম। তো হুবহু গাইতাম, সবাই মানে খুব ইয়ে হতো। তো এইভাবে আসলে গানের যে এটা ছিল। কিন্তু পরবর্তীতে আসলে এই যে কলেজে যখন উঠলাম তখন আপনার ওই যে কালচারাল ইভেন্ট হয় না কলেজের, ওগুলোতে পার্টিসিপেট করতে যে নিজেকে আবিষ্কার করা আর কি, যে গানটা তো গাইতেই পারি। হ্যাঁ, কারণ আত্মপ্রকাশ করার বিষয় ছিল। ছোটবেলায় তো ওভাবে আত্মপ্রকাশ হইতো না। তারপরে ছোটবেলায় আমার কিছু স্কুলের কিছু ছোটবেলায় কি গান শেখা হয়েছিল? না, শেখা ওরকম হয়নি। আমাকে তবলা শিখতে দিয়েছিল, কিন্তু আমি তবলা ফেলে খেলতে চলে যেতাম। আমার বড় বোনরা গান শিখতেন, বাসায় উস্তাদ যে আসতেন। তো ছোটবেলায় স্কুল একবার কাপ স্কাউট হয় না, তখন গান করেছিলাম। আমার এখনো মনে আছে, আমি ক্লাস 4 এ পড়তাম। আচ্ছা, অনেক ছোট ক্লাস 4 এ পড়তাম। তখন গান করার পর আমি দেখলাম যে আমি যখন গানে টান দিলাম তখন তো আর সাউন্ড সিস্টেম ছিল না। সন্ধ্যার পরে এই যে শীতের দিন ছিল, হ্যাঁ, খালি গলায়, পিঞ্চ অফ সাইলেন্ট, পুরা মাঠ ভর্তি লোক। তখন নিজেকে একটু ভাবলাম যে হয়তো, তখন আসলে বুঝতাম না, তো পরে বড় হয়ে এগুলি মানে চিন্তা করতাম আর কি, যে আসলে কিছু আওয়াজের মধ্যে কিছু একটা ছিল যেটা লোকে কান পেতে মনোযোগ দিয়ে শোনাচ্ছে, হ্যাঁ, কানটা চলে আসে, কান পাতে ইচ্ছা করে। অবশ্যই এটা আসলে এটা শ্রুতি মধুরতা বা যাই বলেন, এটা কিছু থাকলে, আল্লাহর দান থাকলে, আল্লাহ পাকের তরফে কোটি কোটি শুকরিয়া যে আওয়াজের মধ্যে যে জিনিসটা, এটা কিন্তু কেউ তৈরি করতে পারবেন না। আপনি গায়কই তৈরি করতে পারবেন, কিন্তু আওয়াজের মিষ্টতা এটা সম্পূর্ণ আল্লাহ পাকের কৃপা, দয়া। তারপর কখনো গান শেখা হয়নি প্রাতিষ্ঠানিক ওরকম ভাবে শেখা হয়নি, মানে ওস্তাদের কাছে যখন আমি কলেজের ইন্টারমিডিয়েটের পরে শিখতে গেলাম, চিন্তা করলাম একটু প্রথাসিদ্ধ ওয়েতে একটু শিখি। আসলে চঞ্চলমতি ছিলাম তো, মানে হয়নি আসলে। ওস্তাদ যে আমাকে দেখে প্রথমেই বলেছিল, একটা জায়গায় মনোযোগ ধরে রাখাটা একটু টাফ, আসলে এটা একটা টাফই। আসলে বিষয়টা কি এরকম না, বিষয়টা আসলে হচ্ছে কি, আমার যেটি মনে হতো ক্লাসিক্যাল জিনিসটা আসলে পরে শেখাটাই উচিত। আচ্ছা, আপনি এখন যারা শিখছে, আমি তাদেরকে নেগেটিভ সেন্সে বলছি না, আমি সময়ের কথাটা বলছি। আপনি একটা জিনিস শিখছেন কিন্তু আপনি মানে বুঝছেন না, আমি এই সেন্স থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলছি, যে ক্লাসিক্যালের যে মজা আপনি বয়স হলে কিন্তু বুঝবেন। এখন কিন্তু আমার ভালো লাগে, পরিণত বয়সে বোধটা আরো, সুরের বোধটা, গায়কের বোধটা, এগুলো বিষয়গুলি থাকে না। অবশ্যই যে ক্লাসিক আপনার একটা রাগ যে সৃষ্টি হলো, 5টা নোট বা 4টা নোট, 2টা বর্জিত, 2টা বাদ, এরকম করতে একটা ফরম্যাট করে, এটার যে মজা, কেন এরকম হলো, চিন্তাশীলতার যে জায়গাগুলো, এগুলি ছোটবেলাতে আপনি না বুঝে জাস্ট আপনি ধারণ করছেন, কিন্তু আপনি বুঝতেছেন না এটার মজাটা কি, ভাষা দিতে পারছেন না। ধারণাগুলো যত পরিষ্কার হয় তত বেশি সেখান থেকে আনন্দটা পাওয়া যায়। আসলে পরবর্তীতে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আপনার যে একটা যোগাযোগ বা প্রথম আত্মপ্রকাশ, সেটা কিভাবে হলো? সেটা আমি ফার্স্ট অ্যালবাম আমার বের হলো 1997-এ, যখন আমি ইউনিভার্সিটিতে মাস্টার্স শেষ করার পরে বের হলো। চিন্তা করলাম যে একটাই আসলে মানুষের কাছে যেতে হলে তো একটি প্ল্যাটফর্মের মাধ্যমে যেতে হবে। তখন আমি যে সঙ্গীতা থেকে আমার ফার্স্ট অ্যালবাম বেরিয়েছিল, চাই শুধু ভালোবাসা নামে, ওটা দিয়ে শুরু। তারপরে আধুনিক গানের, কিন্তু আমি করেছিলাম আবার একটু ডিফারেন্ট, আমার নিজের যে জনরা, সেটা আমি ওখানে অ্যাপ্লাই করেছিলাম, যে শুধু পিওর আধুনিক না, আধুনিকের সাথে একটু ক্লাসিকের ছোঁয়া, যে ক্লাসিক থেকে উদ্গত যে ব্যাপারটি, হ্যাঁ, সবকিছুর মধ্যেই তো সুরের যে নিবিষ্টতা, যে আবিষ্টতা থাকবে, এটা যদি থাকে এটা সুন্দর না। তো আমার ভিতরে ওই জিনিসটা, চর্চাটা ছিল বলে ওটা ওখানে চলে এসছে, অটোমেটিক্যালি চলে এসছে। তো ওইটা ফার্স্ট অ্যালবাম ছিল। তখন মানুষ আমাকে ডিফাইন করলো যে আমি বোধহয় একটু ক্লাসিক, বা বিকজ অফ তখন আমি গজল টজল করতাম, তো ওটারও ছোঁয়া। এখন আমার মধ্যে ওইটার যে রস, যে আবেদন ভাব, এগুলোর ভিতরে ইনবিল্ট ছিল, ভালো লাগতো। তো এই কারণে আর কি। আচ্ছা ভাই, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার কণ্ঠে আরো একটি গান শুনবো আমরা। কোন গানটি শোনাবেন এখন? আরেকটি গান করছি, এই গানটিও একটু গাজলাঙ্গির গান।
জোছনার মতো আলো ছড়ায়, জোছনার মতো আলো ছড়ায় আমার জীবনে এলে, আলোর সাথে আগুন মিশিয়ে কেন আমারে জ্বালালে, কেন আমারে জ্বালালে। জোছনার মতো আলো ছড়ায়, স্নিগ্ধ আলোর করুণ দহনে হৃদয় পুড়িয়ে ছাই করে দিলে। স্নিগ্ধ আলোর করুণ দহনে হৃদয় পুড়িয়ে ছাই করে দিলে। প্রেম সে তো এক অগ্নিগিরি, প্রেম সে তো এক অগ্নিগিরি, জল জল করে জলে আলোর সাথে আগুন মিশিয়ে কেন আমারে জ্বালালে, কেন আমারে জ্বালালে। জোছনার মতো আলো ছড়ায়। ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো গানটি। আপনার এতগুলো বছরে এই যে গান গাওয়াতে কখনো গান লেখা বা সুর করা এই বিষয়টি কি কাজ করেছে আপনার মধ্যে? হ্যাঁ, এই যে গানটি করলাম এই গানটি তো আমার টিউন করা। আচ্ছা। তো আসলে লেখার বিষয়টি যে আমি আসলে মারাত্মক অলস লোক, অনেক কনসেপ্ট মাথায় ঘুরপাক করে, কিন্তু উঠে যে কলমটা খাতাটা নিয়ে বসবো ওটা কেন যেন হচ্ছে না। হয়তোবা ওখানেও একটি আমার এটি মনে হয় যে হয়তো পূর্ণতার এখনো আছে, বাকি আছে। একটা প্রাপ্তমনস্কতা বা ম্যাচুরিটির একটা জায়গা থাকে মানুষের, ওখানে যখন ফুলফিল হয়ে যায় তখন অটো বের হয়ে যায়। অবশ্যই। অনেক অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।